কে কোভিড-19 এবং অর্থনীতির উপরে তার প্রভাব এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ঈশিতা মুখোপাধ্যায়। আপনাদের বলেছিলাম আমি আজকে 9টার সময় আপনাদের সাথে মিলিত হব, আলোচনা করব কোভিড-19 এবং তার অর্থনীতির ওপরে প্রভাব, বিশ্ব অর্থনীতি এবং দেশের অর্থনীতি। এই প্যান্ডেমিকের ফলে শুধুমাত্র মানুষ অসুস্থ হচ্ছে, তার রোগের নিরাময় দরকার, এটা বড় কথা নয়, শুধুমাত্র এটা বড় কথা নয়, কিন্তু এর সাথে যুক্ত হয়ে গেছে আরো অনেক কিছু। এটা অসুখের নিরাময় সাথে সাথেই পাশাপাশি অনেক কিছু চলেছে। ঠিক এই কারণে কোভিড-19 নিয়ে যেখানে গবেষণা হচ্ছে সেখানে তার সাথে সাথে অর্থনীতি নিয়েও কথা হচ্ছে, সমাজতন্ত্র নিয়েও কথা হচ্ছে, সমাজতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্র কি করে কাজ করবে সেটা নিয়েও কথা হচ্ছে। এই কথাগুলো কিভাবে চলে আসে? মনে হতে পারে রোগ মানে তো রোগের নিরাময় করলে হবে। হ্যাঁ, ঠিকই, রোগ তো নিরাময় করতেই হবে, কিন্তু এই অতিমারির সাথে সাথে আমরা যেটা দেখলাম সেটা এই যে এই অতিমারি অর্থনীতির ওপরে এক চরম প্রভাব ফেলল। এটাও একটা প্যান্ডেমিকের মতো। কাজে প্যান্ডেমিকের প্রভাব বিশ্ব অর্থনীতির ওপরে ভীষণভাবে পড়েছে। আমাদের অর্থনীতির ওপর যে পড়েছে সেটা তো আর বলতে হবে না, এটা আপনারা জানেন। কোভিডের মতোই এটা একদম চোখের সামনে চলে এসেছে। প্রথম যে ধাক্কাটা আমরা পেলাম সেটা আজকে আলোচনা করতে গেলে অনেক বিশ্বাসযোগ্য মানুষের কাছে। এই একই কথা যদি মার্চ মাসে বলতাম, যদি ফেব্রুয়ারি মাসে বলতাম, আমরা যারা অর্থনীতির চর্চা করি, অনেকের কাছে বোধগম্য হতো না, চোখের সামনে আসতো না। এখন বিষয়টি চোখের সামনে চলে এসেছে। এটা সেপ্টেম্বর মাস। আমাদের জানতে হবে, দেখতে হবে, এই মার্চ থেকে সেপ্টেম্বর, কিন্তু মার্চে যেখানে দাঁড়িয়েছিলাম সেপ্টেম্বরে কিন্তু আমরা সেখানে নেই। সারা পৃথিবীর মানুষ সে জায়গাতে নেই। যারা কোভিডের মোকাবিলা করছেন, আমাদের যারা হেলথ ওয়ার্কার, যারা ইন্নানি গবেষণা করছেন, যারা ডাক্তার, যারা মোকাবিলা করছেন, আপনারা তারা জানেন, তারাও বুঝতে পারছেন মার্চ আর সেপ্টেম্বর এক নয়। কি অসুবিধে হলো? আমি অর্থনীতির দিকটা একটু বলি। সারা পৃথিবীতে যে অসুবিধাটা হয়েছে, আমাদের এখানে, আমাদের সারা পৃথিবীতে এর আগে যে অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল তার একটা অংশ সমাজতান্ত্রিক দেশগুলোর সমাজতান্ত্রিক ব্যবস্থা। চীন, কিউবা, ভিয়েতনাম, এদের একরকম ব্যবস্থা, রাষ্ট্র এবং স্বাস্থ্য বিষয়ক একরকম ব্যবস্থা। আর অন্যান্য দেশগুলো, পুঁজিবাদী দেশগুলো, শুধু তো পুঁজিবাদী দেশের অনেক পরিবর্তন হয়েছে। নয়া উদারীকরণ নীতি, বিশ্বায়ন, এই কথাগুলোর সাথে সবাই আমরা পরিচিত। কিন্তু তার সাথে আরেকটা কথা সাথে নিশ্চয়ই আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে ক্রোনি ক্যাপিটালিজম, যেটা স্টিগলিটস বলেছেন, নোবেল লরিয়েট অর্থনীতিবিদ স্টিগলিটস, এক ধরনের ধ্বংসাত্মক ব্যবস্থা। ক্রুগম্যান, আরেক নোবেল লরিয়েট, তিনি প্রথম এই কথাটা নিউ ইয়র্ক টাইমসে ব্যবহার করেন, ক্রোনি ক্যাপিটালিজম, মানে পুঁজিবাদী ব্যবস্থা, যেটাকে আমরা বলি লুঠেরা পুঁজিবাদ। তো এই পুঁজিবাদী ব্যবস্থা এমন একটা জায়গায় বাজারকে নিয়ে গেছে যেটা পুরোপুরি গ্লোবাল সাপ্লাই চেনের ওপরে নির্ভরশীল। অর্থাৎ এক পৃথিবীর সাথে আরেক পৃথিবীর
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, প্রায় দুটো আলাদা আলাদা পৃথিবী, উন্নত দেশ, উন্নতশীল দেশ, এবং সারা পৃথিবীতে ছড়িয়ে উৎপাদন হয়, আমরা এটা জানি। এবং আমদানি রপ্তানির মাধ্যমে যেটাকে আমরা গ্লোবাল সাপ্লাই চেন বলি, সে গ্লোবাল সাপ্লাই চেন চালু রাখে এবং এইভাবেই মুনাফার ভাগ বাটোয়ারা হয়। অত ডিটেলে না গিয়েও যে কথাটা বলতে পারি, বাজারের একটা ভাগ বাটোয়ারা হয়ে যায় এবং এটাই ব্যবস্থা। এই গ্লোবাল সাপ্লাই চেন প্রথমে মার খেয়ে গেল কোভিড-19 অতিমারিতে। এই প্যান্ডেমিকের ফলে যোগাযোগ বিচ্ছিন্নতা হলো এবং এই গ্লোবাল সাপ্লাই চেনটা বন্ধ হয়ে গেল। সাপ্লাই চেন বন্ধ হয়ে যাওয়ার ফলে যেটা দেখা গেল যে এক ধরনের আঞ্চলিক ব্যবস্থা চালু হলো এবং আমাদের উৎপাদন ব্যবস্থা, যে উৎপাদনের ওপর দাঁড়িয়ে এই ধরনের আগ্রাসী পুঁজিবাদী ব্যবস্থা বা বাজারের ব্যবস্থা চালু ছিল, বা বাজার চালু ছিল, অর্থনীতির বাজারটা চালু ছিল, সেই বাজারের ব্যবস্থাটা এক ধাক্কায় ভেঙে গেল। এবং এই এক ধাক্কায় যখন ভেঙে গেল, তখন আপনারা জানেন যে আমাদের এখানের প্রধানমন্ত্রী কদিন আগে বলেছেন আত্মনির্ভর হওয়ার কথা। এটা একা শুধু প্রধানমন্ত্রী বলেছেন তা নয়, গ্লোবাল ভ্যালু চেনটা, গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে যাওয়ার পর যে ধারণাটা তৈরি করবার চেষ্টা করলো বাজারের অর্থনীতি বা পুঁজিবাদের বাজার, একটা এথনো ন্যাশনালিজম বলা, মানে এক ধরনের জাতীয়তাবাদ, কিন্তু এই জাতীয়তাবাদ কিন্তু বাজার কেন্দ্রিক জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের সাথে জাতি, রাষ্ট্র বা দেশ এরকম কোনো যোগাযোগ নেই। এই জাতীয়তাবাদ হচ্ছে বাজার, যে বাজারটা কোভিড-19 মোকাবিলা করতে করতে নিয়ন্ত্রণ করা যায়, সেটাই জাতীয়তাবাদ। একটা এথনো ন্যাশনালিজমের ধারণা চলে এলো। এই যে ধারণাটা, এটা কিন্তু একটা মেকি জাতীয়তাবাদ। ন্যাশনালিজম, যেটা ইউরোপীয় ন্যাশনালিজম আগে ছিল, বা আমাদের দেশের ভারতের জাতীয়তাবাদ একটা অন্য ধরনের জাতীয়তাবাদ ছিল, এটা কিন্তু সেটা নয়। এটা একটা বাজার কেন্দ্রিক জাতীয়তাবাদ। কাজে আত্মনির্ভরতাটাও একটা বাজার কেন্দ্রিক জাতীয়তাবাদের সেই তত্ত্বই এসেছে। এটা কারা দিতে শুরু করলো? এটা কিছু কিছু রাষ্ট্র দিতে শুরু করলো, যারা এই গ্লোবাল ভ্যালু চেনটা নিয়ন্ত্রণ করে। মানে যারা খুব ক্ষমতাশীল রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যে সব থেকে বড়। এবং আপনারা জানেন, এর সাথে সাথে আমার আজকে আলোচনার বিষয়বস্তু নয়, কিন্তু প্রসঙ্গত চলে আসবে তো বটেই, যে এই অর্থনীতির পেছনে তো একটা রাজনীতি আছে। রাজনৈতিক অর্থনীতির টা হলো একটা অতি দক্ষিণ পন্থার উদ্ভব হয়েছিল ঠিক তার আগে, যার ফলে এইবারে আমরা যে এখানে আত্মনির্ভর হয়ে অর্থনীতি ওঠানোর কথা বলছি, এটা একা শুধু এখানে আসছে তা নয়। এটা একটা মেকি বাজার ভিত্তিক জাতীয়তাবাদের তত্ত্ব। আমাদের এখানে কি আত্মনির্ভর হওয়ার কথা অতীতে কখনো বলা হয়নি? বলা হয়েছিল। পরিকল্পনার সময় সেলফ রিলায়েন্সের কথা বলা হয়েছিল, স্বনির্ভর হওয়ার কথা বলা হয়েছিল। এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সেটা কিন্তু বাজার ভিত্তিক, বাজার নিয়ন্ত্রণের বাজার ভিত্তিক নয়। এর পেছনে আজকে যে অর্থনীতিটা ভেঙে পড়ে গেছে, সেটা ওই গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে যাওয়ার জন্য। এবং প্রতিটি দেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়েছে। কিভাবে আমরা বুঝতে পারি? তাদের জাতীয় উৎপাদন বৃদ্ধির হার কমছে, কারণ যোগান কমছে, সাপ্লাই কমেছে, প্রোডাকশন কমেছে।
লোকে কাজ করতে পারেনি, লকডাউন হয়ে গেছে, কমেছে। এটার সাথে আমরা যদি দুটো রেখাচিত্র পাশাপাশি রাখি, একটা হচ্ছে কোভিডে আক্রান্ত হওয়ার রেখাচিত্র, ঠিক যত চড়াভাবে উঠেছে অর্থনীতির বৃদ্ধির হার কিন্তু ঠিক সেই চড়াভাবেই নেমেছে। এ দুটো আলাদা নয়। আলাদা পরিসংখ্যানের দিক দিয়ে দেখে মনে হচ্ছে দুটোর ভেতর ভীষণ যোগাযোগ আছে। আক্রান্তের সংখ্যা যেরকম বাড়ছে, অর্থনীতির ধ্বংসে, অর্থনীতির পতনও সেইভাবে হচ্ছে। সারা পৃথিবীতে এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে কোভিডের মোকাবিলা যে দেশ যত সুচারুভাবে করতে পেরেছে, সেখানে কিন্তু এই ধ্বংসটা হয়েছে, অর্থনৈতিক পতন হয়েছে। ঠিকই, অতিমারির ফলে অর্থনৈতিক পতন হবে না এটা হতে পারে না। তো সেখানে তত আগে আগে এই পতনকে রোধ করা সম্ভব হচ্ছে, একটু হলেও অর্থনীতিকে চাঙা করা সম্ভব হচ্ছে। এর আগে এই পতন হয়েছিল 2007-08 সালে। বিশ্ব অর্থনীতিতে বিশ্ব সংকট হয়েছিল আর্থিক বাজারের, যেখানে অনেকগুলো বিদেশি ব্যাংক ফেল করেছিল। বলা হচ্ছে তখন যে মন্দা হয়েছিল সেই মন্দার ভাব আজও কাটেনি। দীর্ঘস্থায়ী মন্দায় ঢুকেছিল পুঁজিবাদী অর্থনীতি, আর আজকে এই কোভিড-19 পরবর্তী সময়ে যে অর্থনীতির সামনে আমরা পড়লাম, তা কিন্তু 1930 সালের পর, আর সেই সময়ের পর আর কখনো হয়নি। অর্থাৎ এই বিশ্ব অর্থনীতির মন্দার হারকেও ছাড়িয়ে যাচ্ছে এখন যে অবস্থাটা হলো। এটা সারা পৃথিবীর অবস্থা। আমি সারা পৃথিবীর অবস্থাতে আবার আসব, কিন্তু ভারতের যেটা অতিরিক্ত সমস্যা, ভারত তো সাপ্লাই চেন বন্ধ তো হয়েইছে সব জায়গায়, এখানেও হয়েছে। ভারতের যেটা অতিরিক্ত সমস্যা সেটা হচ্ছে ভারতের অর্থনীতি কিন্তু কোভিড-19 আসার আগেও চাঙা ছিল না। সেখানেও সমস্যা ছিল। তার কারণ, তার আগে ঠিক ডিসেম্বর জানুয়ারি মাসেই আমাদের এখানে বেকারির হার ছিল 40 বছরের রেকর্ড। কাজ ছিল না মানুষের, এবং উৎপাদন বৃদ্ধির হার কমছিল। এই কিছুদিন আগে আমাদের 31শে অগাস্ট যে পরিসংখ্যান এনএসএসও বা জাতীয় নমুনা সমীক্ষা প্রকাশ করেছে, তাতে এই কোয়ার্টারের কথা বলা হয়েছে যে 24% জিডিপি নেমে গেছে, বৃদ্ধির হার নেমে গেছে। একটু ভেবে দেখুন, গত বছর ডিসেম্বর মাস এবং জানুয়ারি থেকে মার্চ, অর্থাৎ আমরা যখন মার্চে 4 ঘন্টায় লকডাউন ঘোষণা হচ্ছে আমাদের দেশে, তার আগের অর্থনীতির কথা বলছি, অর্থাৎ কোভিড ছিল না এই সময়ের অর্থনীতির কথা বলছি, তখনই ছিল 40 বছরের রেকর্ড বেকারি। তার আগের তিনটে কোয়ার্টারে জিডিপি বৃদ্ধির হার কম ছিল। সরকার আনুষ্ঠানিকভাবে মন্দা ঘোষণা করেনি। সরকার যখন আনুষ্ঠানিকভাবে মন্দা ঘোষণা করেনি, তখনই প্রশ্ন উঠেছিল যে কেন সরকার কোনো নীতি গ্রহণ করছে না। আর কি ছিল? শুধুমাত্র বেকারি ছিল মার্চ মাসের আগে তা নয়। 40 বছরের রেকর্ড বেকারির ফল কি হয়? মানুষের হাতে টাকা থাকে না, মানুষের রোজগার থাকে না, যার ফলে যা হবার তাই হয়েছিল, যে মানুষ কিনছিল কম, কনজামশন এক্সপেন্ডিচার, যেটা মানুষ যেটা কিনবে, মানুষের কেনা কমে গেছিল এবং চাহিদা কমে গেছিল। অর্থাৎ আমাদের এখানে মার্চ মাসের আগে চাহিদাটাও কমে গেছিল।
এখন আপনারা সবাই এটা বোঝেন যে অর্থনীতিরটা টেনে ধরে রাখে বাজারটাকে ডিমান্ড আর সাপ্লাই। কাজে মানুষের যদি কেনার ক্ষমতা না থাকে এবং জিনিসপত্র তৈরি না হয়, তাহলে সেই অর্থনীতি খাদে ছাড়া আর কোথায় যাবে? এটা তো অনিবার্য ছিল। যখন চাহিদা কম ছিল, এই অবস্থাতে আমাদের দেশে কোভিড-19 এলো এবং 4 ঘন্টায় লকডাউন করা হলো। তাহলে এই অবস্থাতে আমরা তো সাঁড়াশির চাপে পড়ে গেলাম। চাহিদা নেই, যোগানটাও বন্ধ হয়ে গেল, সাপ্লাই চেন বন্ধ হলো, মানুষের হাতে ক্রয় ক্ষমতা ছিলই না, মানুষের ক্রয় ক্ষমতা চলে গেল এবং লকডাউন হওয়াতে আরও চলে গেল। সেই প্রসঙ্গে আসছে। তাহলে ডিমান্ড সাপ্লাই কোনোটাই না থাকলে সে অর্থনীতি দাঁড়াবে কি করে? তার তো পা ভাঙা, শিরদাঁড়া ভাঙা, দাঁড়াবে কি করে? কাজে এটা অনিবার্য ছিল। আমাদের পতনটা, আমাদের জিডিপি বৃদ্ধির হারের পতন অনিবার্য ছিল। অন্য দেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমাদের দেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা হতে গেলে অর্থনৈতিক নীতির আমূল পরিবর্তন দরকার, যেখানে চাহিদা যোগান দুটোকেই বাড়াতে হবে। যে কথাটা চলে আসছে যে এই কোভিড-19 হওয়ার আগে সারা পৃথিবীতে আরেকটা জিনিস খুব বেড়ে গেছিল, অক্সফ্যাম রিপোর্টে বেরিয়েছে, অর্থনৈতিক বৈষম্য। মানে আয়ের বৈষম্য শুধু নয়, নানা রকমের বৈষম্য। অতি ধনী এবং অতি দরিদ্রর মধ্যে তফাৎ ভীষণ বেড়ে গেছিল। আমাদের এখানে কোটিপতি বেড়েছে যেরকম, সেরকম না খেতে পাওয়া অনাহারে জর্জরিত মানুষও প্রচুর বেড়েছে এবং আয়ের এই ফারাকটা ভীষণ বেশি। তো আয়ের ফারাকটা যখন বেশি হয়, তখন তার একটা বোঝা অর্থনীতিকে বইতে হয়। কিভাবে বইতে হয়? দেখুন, কোটিপতি বেড়েছে, এটা তো ঘটনা, কিন্তু কোটিপতি বাড়লে আপনারা বুঝুন চাহিদা কি মেটে? চাহিদায় যদি টান পড়ে যায়, এই কোটিপতিরা, আম্বানি আদানির টাকা বেড়েছে, তারা এর ভেতরে মার্চ মাসের আগে আরও বেশি কোটিপতি যোগ হয়েছে, 112, 117 কোটি জন কোটিপতি আছে। কিন্তু বলুন, ওই কোটিপতিরা ভারতীয় জিনিস কোথায় কিনছে? ভারতীয় বাজার কি তাতে চাঙা হয়? তারা কি ভারতীয় জিনিস কেনে? আমাদের যদি বিনিয়োগ দেখি, ইনভেস্টমেন্ট, যেটা দিয়ে পরবর্তী উৎপাদন হবে, যে কোভিড পোস্ট কোভিড সময়ে উৎপাদন হবে, সেই বিনিয়োগ কমে গেছে। এরকম একটা অর্থনীতিতে রিস্কিনেস বেশি থাকে বিনিয়োগ করলে, অর্থাৎ কেউ বিনিয়োগ করতে চায় না, কেউ বিনিয়োগ করতে আসে না। অর্থনৈতিক বৈষম্যের পেছনে রেখে সেই ব্যাকগ্রাউন্ডে যখন কোভিড-19 এলো, সারা পৃথিবীতে এর ফল ভোগ করলো সারা পৃথিবী, কারণ চাহিদা তারপরে কমতে শুরু করলো। এটা তো বুঝিয়ে বলতে হয় না যে বৈষম্যের প্রান্তিক মানুষগুলোই, তাদের প্রান্তিকতা আরও বেড়ে যায়, তারা আরও বেশি এই কাজ হারানোর দলে ভিড় তাদেরই, তারা বেশি করে কাজ হারায়, কাজ হারিয়েছে, সারা পৃথিবীতে কাজ হারিয়েছে এবং প্রান্তিক মানুষ আরও বেশি করে কাজ হারিয়েছে, অর্থনৈতিক বৈষম্য আরও বেশি হচ্ছে। বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ব্রাজিল তো বলেইছে, আমি যে অর্থনীতির কথা বলছি আপনারা দেখেছেন, কোভিডের দিক দিয়েও তারা একদম ওপরে আছে। অনেক অর্থনীতি বলেছে, কানাডাও বলেছে যে আমাদের রিকভারি হবে এবং এই ভাবে আমরা উত্তরণ করতে পারবো আমাদের ইংরেজির ভি অক্ষরের মতো রেখাচিত্রতে, অথবা ডাব্লিউ অক্ষরের মতো রেখাচিত্রতে। কিন্তু আমরা উঠবো,
আমাদের অর্থনীতি দাঁড়াবে। তো আমাদের ভারতের অর্থনীতি কিন্তু ভি বা ডাব্লিউ কোনো রেখাচিত্রই আপাতত পরিসংখ্যানে দেখা যাচ্ছে না। এটা একেবারে, যেটাকে গ্র্যাভিটিতে ফ্রি ফল বলে, একেবারে সেরকমই ফ্রি ফল হচ্ছে, একেবারে সোজা আসছে। ভিটা হবে কি করে, ডাব্লিউই বা হবে কি করে? চাহিদা যোগানকে চাঙা করার মতন কি আছে আমার দেশে, কিভাবে? যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা বলে যাচ্ছেন যে এই ভি কথাটার ওখানকার রাষ্ট্রপতি বলছেন, ট্রাম্প বলছেন ঠিকই, কিন্তু তারা খুব আস্থা রাখতে পারছেন না ভি রিকাভারি ডাব্লিউ রিকাভারির ওপর এখনো চোখে দেখা যাচ্ছে না। এইবারে দেখা যাচ্ছে যে মার্চ থেকে এপ্রিল মাসে পড়েছে সব থেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃদ্ধির হার। বৃদ্ধির হার তো চোখে দেখা যায় না, এটা সবাই কাগজে পড়ে। আমার বা আপনার রোজকার জীবনে তো জিডিপি থেকে লাগে না, লাগে প্রতিদিনের জিনিসপত্র জোগাড়, প্রতিদিনের বাজার করার কিছু প্রয়োজন, আমাদের নিজেদের আয়, নিজেদের খরচ, এটাই আমাদের নিজেদের অর্থনীতি। তো মানুষের অর্থনীতি, ঘরের অর্থনীতি তো সেটাই। তাহলে জিডিপি বৃদ্ধি নিয়ে, আয় নিয়ে এত আমরা চিন্তিত কেন? কারণ এর কিছু, যেটাকে বলা হয় মাল্টিপ্লায়ার এফেক্ট হয়, এর প্রভাব পড়ে যাচ্ছে নানান জায়গায়। প্রভাব যদি আমরা দেখি, কোথায় প্রভাব পড়বে? তার শিল্পে প্রভাব পড়বে, কৃষিতে প্রভাব পড়বে। আর কোভিড-19 ফলে কি শুধু লকডাউন, একমাত্র বন্ধ ছিল বলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে? উৎপাদন চালু করলেই কি উৎপাদন, এটা কি চাবির মতো কারখানার দরজাটা খুলে দিলেই কি উৎপাদনটা হতে শুরু করবে? কোভিড-19 ট্র্যাকার, ওয়ার্ল্ড ডেটাবেস সব দেখে আক্রান্তের যেদিকে যাচ্ছে, তাতে একটা কথা তো খুব পরিষ্কার, উৎপাদন হবে কিভাবে? পুঁজির বিনিয়োগ হলে এবং মানুষ কাজ করলে, শ্রম দিলে। এছাড়াও উৎপাদন হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা বিষয় আমাদের ভাববার বোধের মধ্যে আছে, ডেথ রেট নিয়ে তো আমরা খুবই মাথা ঘামাচ্ছি। আমাদের সকলের এখন প্রতিদিনের জীবনে অভ্যেস হয়ে গেছে ওই 4টে কলাম দেখা কোভিডের, টোটাল কেসেস, অ্যাক্টিভ কেসেস, ইত্যাদি ইত্যাদি, 4-5টা কলাম। এগুলোর সাথে আমাদের পরিচয় হয়ে গেছে, অনেক কথার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। দুটো কথা কিন্তু অর্থনীতির উন্নয়নের সাথে খুব যুক্ত, বরাবরই যুক্ত, শুধু কোভিড-19 নয়। একটা মরবিডিটি, একটা মর্টালিটি। ডেথ রেটটা মর্টালিটি বলে, নিশ্চয়ই মর্টালিটি আমাদের উন্নয়নের কাজে লাগে, ঠিকই, মর্টালিটি কম, নিশ্চয়ই উন্নয়নের কাজে লাগে। কিন্তু এখন আমাদের পৃথিবী জোড়া যে শ্রমশক্তি আছে সেটা মরবিডিটিতে ভুগছে অনেক বেশি। এটা তো ভাববার বিষয়। কারখানার দরজাটা খুলে দিলেই কি উৎপাদন চালু হবে? বৃষ্টি এলেই কি ফসল সেখানে করতে মানুষ চলে যেতে পারবেন? ফসল তুলতে তার শরীরে শক্তি দরকার। এরকম একটা অতিমারি শক্তি ক্ষয় করে দেয় শ্রমের। শ্রম ছাড়া যোগান কি করে বাড়বে? শ্রম ছাড়া তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনেও তো একটা শ্রম আছে। শ্রম ছাড়া হয় না উৎপাদন। সুতরাং মরবিডিটি রেটটাও আমাদের দেখা দরকার। আমাদের দেশে ডেথ রেট যেই কম হয়েছে, খুবই আমাদের মানুষ বেঁচে থাকুক, সেটাই সব থেকে বড় আমাদের ইচ্ছা। শুধু সেটা কি সব?
মরবিড পপুলেশনের পক্ষে অর্থনীতি চাঙা করা কি সম্ভব? প্রশ্ন এসে গেছে। মার্চ মাসে একটা প্রশ্ন আমাদের সামনে ছিল, জীবন বনাম জীবিকা, লাইভস অ্যান্ড লাইভলিহুড, জীবন রাখি না জীবিকা রাখি। বেছে নিয়েছিলাম জীবন, সবাই, সমস্ত সরকার জীবন বেছে নিয়েছিল, জীবিকা পেছনে থাক। কিন্তু আমাদের মতন দেশ, যে দেশ সাঁড়াশি আক্রমণে আছে, সেখানে জীবন আর জীবিকার মধ্যে যে আদৌ কোনো তফাৎ নেই। আমাদের দেশের যেটাকে ইমেজারি বলে, ছবি বলে, সেটা দেখে বোঝা যায়। অন্য দেশ যখন লাইভস অ্যান্ড লাইভলিহুডসের মধ্যে তফাৎ করেছে, তখন সমাজতান্ত্রিক দেশগুলো কিন্তু একভাবে এই সমস্যা মোকাবিলা করছে। কিভাবে মোকাবিলা করেছে? রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ভেতরে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এসেছে, জনস্বাস্থ্যকে তাদের আয়ত্তে নিয়ে এসেছে এবং মরবিডিটি আটকানোর দিকে তারা এগিয়েছে। আর পুঁজিবাদী দেশগুলো, বিশেষ করে পুঁজিবাদী দেশগুলো যেগুলোতে অতি দক্ষিণপন্থী রাজনীতির অনুপ্রবেশ, আপনারা দেখুন ট্রাম্প বলছেন আরো আমাদের প্রধানমন্ত্রী, কোভিড আক্রান্তের চেহারাটা দেখুন পরপর। মনে হচ্ছে নাকি রাজনৈতিক অর্থনীতির সাথে কোভিড-19 একটা ভীষণ যোগাযোগ আছে? প্রথম দিকের সারিতে কোন দেশগুলো, পরের দিকের সারিতে কোন দেশগুলো? কেন কিউবা মোকাবিলা করতে পারছে? ভিয়েতনামের দিকে তাকিয়ে দেখুন, কেন পারছে, কেন পারছে না, এই প্রশ্ন আজকে সামনে এসে গেছে। এটা বিশ্ব আর্থিক সংকটের সময় সামনে এসেছিল, যে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার যে কথা বলছে, সেই কথা মেনে এই দেশগুলো যে দারিদ্র্য দূরীকরণের নীতি নিয়েছিল, সেগুলো সঠিক না সঠিক নয়। প্রশ্নটা শার্প হয়ে গেল কোভিড-19। আমরা অনেক দাম চুকিয়ে, জীবন জীবিকার দাম দিয়ে সারা পৃথিবীর সামনে আজকে এই বাজার অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি শুধু নয়, এই আগ্রাসী পুঁজিবাদী অর্থনীতি, যেটা লুঠেরা পুঁজিবাদ, যেটাকে ক্রুগম্যান বলেছেন ক্রোনি ক্যাপিটালিজম, যে পুঁজিবাদ শুধু বাজার বুঝে, জীবন বা জীবিকা কোনোটার দিকে দাম দেয় না, সেই পুঁজিবাদী অর্থনীতির দাম চুকাতে হলো অনেক দাম দিয়ে, অনেক মানুষের জীবন শুধু নয়, আক্রান্ত মরবিডিটির দাম দিয়ে। এই জাতীয় নমুনা সমীক্ষা মরবিডিটিরও তত্ত্ব দেয়। আপনারা তো জানেন যে মর্টালিটি উন্নয়নের সাথে যুক্ত, যে কারণে লাইফ এক্সপেকটেশন মানব উন্নয়নের একটা সূচক হিসেবে কাজে লাগে। আমাদের যেই মুহূর্তে মনে হচ্ছিল যে লাইফ এক্সপেক্টেন্সি অনেকটা মানুষের বেড়ে গেছে, অনেক বেশি বয়স অবধি অনেক মানুষ ভালো থাকছেন, সেই মুহূর্তে কোভিড-19 এসে আমাদের দেখিয়ে দিল যে না, এরা আর বাইরে বেরিয়ে কাজ করতে পারবে না। কাজে আমরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছি। এদের রিস্কিনেস অনেক বেশি। এই জায়গায় শুধুমাত্র রোগ নিরাময়, পরিকল্পনা করে মরবিডিটি কমানো, পরিকল্পনা করে মানুষকে ভালো রাখার হতে পারে যদি রাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করে। ঠিক এই কারণেই ভিয়েতনাম পারল, ঠিক এই কারণেই চীন পারল, যে কারণে চীনে বৃদ্ধির হার, আর্থিক বৃদ্ধির হার হয়েছে, কমে যায়নি। আমাদের দেশে পতন হয়েছে সব থেকে বেশি, কিন্তু চীন সামান্য 3% আর্থিক উৎপাদন, জিডিপি বৃদ্ধির হার হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা অর্থনৈতিক বৃদ্ধির হার কমেছে, আমাদের দেশে কমেছে সব থেকে বেশি 24%। তার একটা কারণ ফরাসি আক্রমণ। চীন যে এক শক্তিশালী অর্থনীতি হিসেবে এখন সারা পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার বিষয় নয়। বিতর্কেই যাব না চীন কী ধরনের অর্থনীতি, চীনের অর্থনীতি নিয়ে কোনো বিতর্ক করার মতন জায়গাতেই আমরা নেই। চীনের অর্থনীতি শক্তিশালী অর্থনীতি, বাণিজ্যে চীনের অংশ সব থেকে বেশি, আমি বিতর্কে যাচ্ছিই না। এই চীন কী ধরনের দেশ, তার অর্থনীতি কি, এই বিতর্কে যাচ্ছি না। আমি স্ট্যাটিস্টিক্স দেখছি, চীনে বাণিজ্যের ট্রেড শেয়ার যেটা বলে সেটা অনেক বেশি, এবং চীন এই মুহূর্তে অর্থনৈতিকভাবে জোরের উপর দাঁড়িয়ে আছে। এতটা ভেঙে পড়েনি এই যারা রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ওপরের দিকে রেখেছে। স্পেন পর্যন্ত তার বেসরকারি হাসপাতালগুলো সরকারি রাষ্ট্রায়ত্তকরণ করেছিল কোভিড-19 মোকাবিলা করতে গিয়ে। কেন? ঠিক এই কারণে যে রাষ্ট্রের হাতে থাকলেই একমাত্র জনস্বাস্থ্যের কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সম্ভব। রাষ্ট্রকে দরকার মানুষের কেন? রাষ্ট্রকে মানুষের দরকার এই কারণে যে কাজ মানুষ একার ক্ষমতায় করতে পারে না, সেই কাজ বা সেই অবস্থা, সেই পরিস্থিতি তৈরি করার জন্য। আপনি চাইলেও তো আপনার বাড়ির সামনের রাস্তা করতে পারবেন না, এটা রাষ্ট্রকে লাগবে। আপনি চাইলেও তো আপনি একটা হাসপাতাল তৈরি করতে পারবেন না আপনার বাড়ির সামনে, রাষ্ট্রকে লাগবে। রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া অতিমারি মোকাবিলা সম্ভব হয় না, এটা আমাদের অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে। তাহলে সমাজতান্ত্রিক দেশগুলো আজকে এই মোকাবিলাতে 1 নম্বরে দাঁড়িয়ে আছে। পুঁজিবাদ প্রশ্নের মুখে পড়ল আবারও, এবং এখন যেভাবে অর্থনৈতিক পতন হচ্ছে সেটা কিন্তু ঐতিহাসিক একটি রেকর্ড হচ্ছে। অনেকে স্প্যানিশ ফ্লুর সময় সাথে তুলনা করছেন, কিন্তু স্প্যানিশ ফ্লুতে তো ওই সময় এত বিজ্ঞান বা প্রযুক্তির এত উদ্ভব হয়নি, পুঁজিবাদের এত প্রসার এভাবে হয়নি। এবারে শ্রমিকের দিকে তাকানো যাক, শ্রমের দিকে তাকানো যাক। উন্নয়ন যেভাবে আসবে, আমাদের দেশে যে উৎপাদন ব্যবস্থা চালু আছে তাকে কোনো মতেই বলা যায় না পুরোটাই প্রযুক্তি দিয়ে চলে এবং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলে। অনেকে বলছেন ওই তো ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, আমিও যে পেশায় আছি পড়াচ্ছি ঘর থেকে, মাঝে মাঝে যেতে তো হচ্ছেই মিটিং টিটিং করতে, কিন্তু ঘর থেকেই পড়াশোনা করাচ্ছি ছাত্রদের। এর মধ্যেই ডিজিটাল ডিভাইড আমরা সামনে পড়ে গেছি, বহু ছাত্র পড়াশোনা করতে পারছে না। সুতরাং ওয়ার্ক ফ্রম হোম যদি তথ্যে দেখা যায় 10 থেকে 15% উৎপাদনের কাজ কিন্তু ওয়ার্ক ফ্রম হোম দিয়ে হচ্ছে, বাকিটা কিন্তু হচ্ছে না। এখানে আমার 70 বা 80% উৎপাদন শ্রম ভিত্তিক বা শ্রম নিবিড়, লেবার ইন্টেন্সিভ যেটা আমরা বলি। আমাদের এখানে আউটসোর্সিংয়ে যে কাজ হয় তাতেও শ্রমিক লাগে। আমাদের এখানে ওই গ্লোবাল সাপ্লাই চেনে আমাদের ভারতের মতো দেশ সেটা সস্তায় শ্রম বিক্রি করার জন্য বিখ্যাত। এখানে সস্তায় কাজ করিয়ে নেওয়া যায়, চিপ লেবার পাওয়া যায়, মানুষের কাজ এখানে সেই জায়গাতেই হয়। এই অবস্থাতে দাঁড়িয়ে আমাদের একটি ছবির মুখোমুখি হতে হয়েছে।
যখন প্যান্ডেমিক কোভিড-19 ভারতে তার ইতিহাস লেখা হবে, একটা ছবি বাদ দিয়ে হবে না। ছবিটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সারি, লাইন করে তারা হেঁটে যাচ্ছে, রেলওয়ে ট্র্যাকের ওপরে 4টি রুটির ছবি, মৃতা মায়ের শাড়ির আঁচল ধরে বাচ্চা টানছে তার ছবি। এই ছবিগুলোই ছবি। প্যান্ডেমিকের ইতিহাসের সাথে আমাদের এখানে যখন আমাদের দেশের ইতিহাস লেখা হবে, এটাই ছবি। তো এটা যদি ছবি হয়, সবাই বলছে 4 ঘন্টাতে তারা কি করে ফিরবে। এটা তো একটা রাষ্ট্রের পরিচালন ব্যবস্থার ভুল। শুধু তাই নয়, আমি অন্য আরেকটি বিষয়ের দিকে আসব। সেটা হচ্ছে এই শ্রমিকেরা তো ছিলেন, এরা তো প্যান্ডেমিকের সময় নতুন করে আসেননি। কি করেছে আমাকে কোভিড-19 অদৃশ্যকে চোখের সামনে এনেছে, যেটাকে বলা হচ্ছে ভিজিবলাইজিং দ্য ইনভিজিবল ইকোনমি। অর্থনীতির যে অংশ অদৃশ্য ছিল, মানুষের চোখের আড়ালে ছিল, তাকে চোখের সামনে এনে দিয়েছে। এরা কোথায় কাজ করত কেউ কি জানেন? সরকারি খাতায় নথিতে লেখা আছে? অফিসিয়াল যে পরিসংখ্যান বেরোয় সেখানে কি আছে এদের কথা? কতটা আছে? কিছু আছে, বেশিরভাগটাই নেই, অনথিভুক্ত। এদের অনেকেই অনথিভুক্ত হয়ে আছে, যেটাকে ইনফর্মাল ইকোনমি বলে। 90% আমাদের অর্থনীতির যারা কাজ করছেন তারা এই ইনফর্মাল ইকোনমিতে কাজ করছেন। এবং এই ইনফর্মাল ইকোনমিতে তখন যারা কাজ করছেন তারা শুধু প্রান্তিকতার সীমানাতে নেই, তারাই কিন্তু সব থেকে বেশি আক্রান্ত জীবন জীবিকা দুদিক দিয়েই। সে সময় আমরা বলেছিলাম রিভার্স মাইগ্রেশন, যে এরা যে অবস্থাতে ঘরে ফিরছে এরা আর ফিরবে না। কি করে ফিরবে না? ঘরে তো কাজ ছিল না, তারা আবার পথে বেরিয়ে পড়েছে। এখন দেখুন, এটা সেপ্টেম্বর মাস, তারা অনেকেই যেসব জায়গায় কাজ করতো সেখানে তারা ফিরে যাচ্ছে। কাজেই অর্থনীতির এই অংশটা প্রান্তিক অংশ, যারা ন্যূনতম মজুরি পান না, যে অংশ কাজ করতে পারেননি, যারা জীবিকা হারিয়েছিলেন, তারা আবার জীবিকায় ফিরে যাচ্ছেন। আমরা এটাও দেখেছি কোথাও কোথাও পরিযায়ী শ্রমিকদের আটকানো হয়েছে যাতে তারা কারখানাটা খুলতে পারে, কারণ অনেক কারখানা রপ্তানি নির্ভর, যে কারখানাগুলো সেখানে এরা কাজ করে, ন্যূনতম মজুরি পাক না পাক তারা কাজ করে। সুতরাং এরা যদি আসে, প্রান্তিক যে মানুষজন যারা অনাহারে ভুগছে, যারা কাজ হারিয়েছে, তো এত মানুষ কাজ হারিয়েছে যা অতীতে কোনোদিনও, স্বাধীনতার পরে এত মানুষ কাজ হারায়নি। অভুক্ত অনাহারে ভুগছে মানুষ। গোটা পরিসংখ্যান আমাদের কাছে নেই, সিএমআইয়ের একটা পরিসংখ্যান আছে, কিন্তু অভুক্ত অনাহারের কোনো পরিসংখ্যান নেই। একটা ছোট্ট সার্ভে বেরিয়েছে কিছু দুদিন আগে, তাতে বলছে যে এক বেলা খাচ্ছে এরকম মানুষ সংখ্যায় অনেক। এটা দেখে অভুক্ত মানুষ বোঝা যায়। ম্যালনরিশড, অপুষ্টিতে যে ভুগছে, তার তো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি। অর্থাৎ এইভাবে যে কোভিডের আক্রান্ত হওয়ার রেখাচিত্র উঠছে, সেই রেখাচিত্র নাববে কি করে? অর্থনীতির যে রেখাচিত্র নাবছে তা আবার উঠবে কি করে? এই দুটো পাশাপাশি যদি রাখে, একইভাবে কিন্তু চলছে, দুটো দুরকম উল্টো দিকে চলছে, বিপরীতমুখী ট্রেন্ড, কিন্তু দুটো ট্রেন্ড কিন্তু সমান তালে চলে। এর মধ্যে কিছু কিছু কথা এই প্রান্তিক মানুষদের সম্পর্কে চালু হলো, যেটা কোভিড-19 সঙ্গে যুক্ত।
এই এই অনেকগুলো কথা মেডিকেল টার্মসের সাথে এখন অনেকে যুক্ত বলে সেগুলো খুব অবৈজ্ঞানিকভাবে ব্যবহার হয়। সুপার স্প্রেডার, পরিযায়ী শ্রমিক ঢুকতে দেওয়া যাবে না, যারা বাড়িতে কাজ করে ডোমেস্টিক ওয়ার্কার ঢুকতে দেওয়া যাবে না, এরা সুপার স্প্রেডার। কিছু মানুষ বুঝলো না, প্রান্তিক মানুষকে আরও প্রান্তিকে ঠেলে দেওয়া হলো, তাকে জীবিকা থেকে আরও দূরে ছেড়ে দেওয়া হলো। এর জন্য দায়ী হচ্ছে পেছনে বৈষম্য, এর জন্য দায়ী হচ্ছে দুর্বল রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই, রাষ্ট্র নিজেকে দূরে সরিয়ে রেখেছে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ আগল নেই, এবং রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এই গোটার নিয়ন্ত্রণটা নেই আমাদের দেশে। যার ফলে আমি যখন এই সাঁড়াশি আক্রমণের মুখে পড়ছি, তখন এই ডিমান্ডকে, চাহিদাকে বাড়ানোর জন্য কি করা উচিত ছিল, অপুষ্টিকে রোধ করার জন্য কি করা উচিত ছিল, কি করতে পারত আমাদের দেশ, কি করতে পারত আমাদের দেশ, সে কথা অনেকবার চলে এসেছে। কি কি করা যেতে পারত? আমাদের দেশের কোন জায়গায় চাহিদা বা যোগানকে, যোগান তো কিছু করার নেই, সারা পৃথিবীতে সাপ্লাই চেন বন্ধ হচ্ছে, কিছু যোগান তো আক্রান্ত হবেই, কিন্তু একটু চাহিদাকে কি করে বাড়ানো যেত? চাহিদা তো আগেই কমে গেছিল। একমাত্র অপুষ্টি কমানো যায় যে সরকারি গুদামে যে টন টন খাদ্যশস্য আছে, সেই খাদ্যশস্যের ভাণ্ডার ছেড়ে অভুক্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানুষ কাজ করতে পারছে না, রোজগার করতে পারছে না। আপনারা দেখেছেন অনেক অনেক সারা দেশ জুড়ে অনেক মানুষ এই কমিউনিটি কিচেন ইত্যাদি করে টাকা পয়সা তুলে অনেক সংস্থা অনেক মানুষকে যোগান দিয়েছে। আচ্ছা বলুন তো, এটা কি ব্যক্তিগত উদ্যোগের কাজ না রাষ্ট্রের কাজ? কাজটা কার ছিল? এভাবে নিজেদের উদ্যোগে সারা পৃথিবী জুড়ে কাজ হয়েছে, কিন্তু পৃথিবীর অনেক দেশ, সেখানে রাষ্ট্র ছিল, আর কিছু অতি দক্ষিণপন্থী দেশে রাষ্ট্র ছিল না। আমাদের দেশেও রাষ্ট্র নেই। বিচার করবেন দেশের মানুষ, আমাদের দেশের রাষ্ট্রের চরিত্র কী সেটা বলার বিষয় আজকে আমার নয়। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে জীবিকা হারানো মানুষদের পাশে কিছুটা দাঁড়িয়ে তাদের অপুষ্টিজনিত সমস্যা, তাদের জীবিকা নেই এই জায়গায় চাহিদাজনিত সমস্যাকে সামান্য মোকাবিলা করা, এটা কিন্তু যেটাকে বলা হয় এই সমুদ্রে এক ঘটি জল, সমস্যাটা সমুদ্রের মতো, সংকটটা সমুদ্রের মতো। কি করা উচিত ছিল, কি করতে পারতো? এখানে অর্থনৈতিক নীতি কি বলে? অর্থনৈতিক নীতি এটাই বলে যে মানুষের হাতে টাকা তুলে দাও। এক সময় গ্রেট ডিপ্রেশনের সময়, মন্দার সময়, সেই সময় বলা হয়েছিল কিনশিও যে ধারা, যে প্রতিষেধক, সেটা ছিল এই যে মানুষের হাতে টাকা তুলে দাও, মানুষ কিনতে যাবে, মানুষ যখন বারবার কিনতে চাইবে তখন আপনা থেকে তাকে বিক্রি করার জন্য যোগানের সংস্থান হবে। এখন জিনিস তৈরি হলে সমস্যা হচ্ছে কিনবার ক্ষমতা নেই মানুষের, আর মানুষের কাছে জিনিস তৈরি করবে এইরকম মানুষ নেই। সুতরাং যেটাকে মাল্টিপ্লায়ার এফেক্ট বলে, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে পরতে পরতে যে অবস্থা হয়েছে, তাতে 24% অর্থনৈতিক বৃদ্ধির হার আমার দেশে কমেছে। মানুষের হাতে টাকা, কত টাকা অনেক জায়গা থেকে দাবি করা হয়েছে অনেক রকম। একটা সমাধান দাবি করা হয়েছে 7,500 টাকা করে ইনকাম ট্যাক্স দেয় না এমন মানুষের হাতে পৌঁছে দেওয়ার। আবার অনেকে বলেছে
কিছু সরকারি ব্যয় করতে হবে, যেখান থেকে সরকার টাকা দেবে মানুষের হাতে। সরকার কি করে টাকা দেবে? সরকারেরও তো টাকা নেই, নোট ছাপাতে হবে। এটা হয়েছে অর্থনীতিতে। এবং মানুষের হাতে, যেটাকে বলা হয়েছে, অনেকে বলে একটা তত্ত্ব আছে ইউনিভার্সাল বেসিক ইনকাম, ইউবিআই, যে মানুষের হাতে এই মূল কিছু টাকা দিতে হবে যাতে সে জিনিস কিনতে পারে, কিছুদিন এই টাকা দিতে হবে। আমাদের আমাদের যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক গত বছর এই সময় আমার হয়েছিল, বৃদ্ধির হার কমেছিল, কিন্তু 3.4%, সেটা হঠাৎ 24% হয়ে গেল লকডাউনের ফলে। আমাদের বৃদ্ধির হার কমেছিল কিন্তু এর আগেও নোটবন্দির সময় বৃদ্ধির হার কমেছিল, জিএসটি যখন চালু হলো সেই সময়। নোটবন্দির সময় আমরা যা দেখেছিলাম মানুষের দুর্দশা, এটাও কিন্তু সেই রকমই একটা ম্যাগনিফাইড, মানে অনেক বড় অ্যাম্প্লিফায়ার, ম্যাগনিফায়ার ভাবে জিনিসটা এলো। কাজেই আমাদের এইভাবে যেটা আমাদের অর্থনীতির পতন আমরা দেখলাম, এর সাথে যেটা আরো মারাত্মক বিষয়, মারাত্মক তথ্য যেটা কদিন আগে, আমি তো যদি ক্ষেত্র ধরে দেখি, তাহলে দেখি আমার ম্যানুফ্যাকচারিং, মানে কারখানা বন্ধ জন্য সব থেকে বেশি এফেক্টেড হয়েছে, হোটেল এফেক্টেড হয়েছে, ট্রান্সপোর্ট সেক্টর এফেক্টেড হয়েছে। এটা আমার বলতে হবে না। সামান্য একটু কম আক্রান্ত হয়েছে কৃষি, যেহেতু বর্ষাটা হয়েছিল গত বছর, কৃষিতে বর্ষা হয়েছিল এবং ভালো বর্ষা ছিল বলে হয়েছে। এবারে সামান্য আক্রান্ত কম হয়েছে। কিন্তু যেটা ক্যাপিটাল ফরমেশন, যেটাকে আমরা পুঁজি ভবন বলি, যেটা ভবিষ্যতের বিনিয়োগ এবং সামনের দিনের ভবিষ্যতের অর্থনীতির সূচক, ক্যাপিটাল ফরমেশনটা 47.1% কমে গেছে এই কোয়ার্টারে। এটাকে কি করে মোকাবিলা করা যাবে? তো বিনিয়োগ করতে কেউ আসছে না। রাষ্ট্র যদি এগিয়ে এসে বিনিয়োগ না করে, রাষ্ট্র যদি এগিয়ে এসে দায়িত্ব না নেয় এখন অর্থনীতির, তাহলে কিন্তু এর ঘুরে দাঁড়ানো কঠিন। না, যে খাদে পড়েছে সেই খাদ থেকে মানুষকে উদ্ধার করা কঠিন। কি প্রয়োজন, কি করা উচিত? সরকারি গুদামে খাদ্যশস্য মানুষের হাতে তুলে দেওয়া, হাতে টাকা পৌঁছানো, চাহিদাকে একটু তোলা, কারখানা তো খুলছে, যোগানের একটা ব্যবস্থা হচ্ছে, রোগকে মোকাবিলা করা, এবং রোগের মোকাবিলার বনাম কিন্তু অর্থনীতি নয়, জীবন বনাম জীবিকা নয়। যেটা আগে ছিল জীবিকা থাক জীবন আসুক, এখন হচ্ছে জীবন পেছনে থাক জীবিকা আসুক। ব্যাপারটা নয়, জীবন রাখতে হবে, জীবিকাও রাখতে হবে। সুতরাং রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য ব্যবস্থাকে জোরদার করতে হবে, স্বাস্থ্যের পরিষেবার ওপরে সরকারি নিয়ন্ত্রণ জোরদার করতে হবে, পরিকল্পনা করতে হবে। বেসরকারি ক্ষেত্র এই কাজ করতে সক্ষম নয়। আমার এখানে বেসরকারি বিনিয়োগ বা বেসরকারি ক্ষেত্রের দিকে তাকিয়ে দেখুন, কোথায় কোথায় শিল্প কারখানা কোথায় হয়েছে আপনারা বলুন তো। ভারতের বিশ্বায়ন এবং নয়া উদারীকরণের একটা চরম নেগেটিভ জায়গা হলো আমাদের এখানে শিল্পোন্নয়ন হয়নি, শিল্প হয়নি। অতীতে যা হয়েছে সেটাই, নতুন শিল্প হয়নি, বিনিয়োগ হয়নি, বেসরকারি বিনিয়োগ কমেছে, বিদেশিরা বিনিয়োগ করতে আসেনি, দরজা খুলে সরকার বসেছিল, কেউ আসেনি, এসেছে আবার বেরিয়ে চলে গেছে। সরকারকে এবার তো নড়ে চড়ে বসতে হবে। প্রয়োজন এমন একটি সরকারি নীতি, এরকম একটি রাষ্ট্র সেটা নতুন করে জীবন জীবিকা দুটোরই দায়িত্ব নেবে। পুঁজিবাদী ব্যবস্থায় কি এটা সম্ভব? এই বিতর্ক আজকে সারা পৃথিবীতে উঠে গেছে। সমাজতান্ত্রিক ব্যবস্থা যেটা পারে, পুঁজিবাদী ব্যবস্থা সেটা পারছে না।
কাজেই পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র এটা মরে যাওয়া বিতর্ক নয়, এটা ভীষণ জ্বলন্ত জীবন্ত বিতর্ক হয়ে গেছে এখন। এই বিতর্কের সামনাসামনি দাঁড়াতেই হবে, শ্রম শক্তিকে জোরদার করে দাঁড়াতেই হবে। ভারতের মতন অর্থনীতিকে শ্রমজীবীদের বাদ দিয়ে অর্থনীতি চালানো যাবে না। প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনলাইন কতটা অংশ অর্থনীতির খুব ছোট অংশ এগুলো। বৈষম্যকে জিইয়ে রেখে কি করে এই অর্থনীতি চাঙা করা যাবে? দেশ তো বিভক্ত হয়ে যাবে। দেশ এই বিভক্ত হয়ে যাওয়ার ফলে যেটা দেখা যাবে যে একটা ভাবে অতি ধনী তার প্রভাব বাড়বে, ক্ষমতা বাড়বে, অর্থনৈতিক ক্ষমতা বাড়বে, প্রান্তিক মানুষ আরও প্রান্তিকতার দিকে চলে যাবে। দেশ কিন্তু যেটাকে বলা যাবে যে এর ফলে সামাজিক অবক্ষয় শুরু হবে। অর্থনীতির অবক্ষয় কিন্তু তার মাল্টিপ্লায়ার এফেক্ট যেটাকে আমরা বলি, সে অন্য অনেকগুলো জায়গায় প্রভাব বিস্তার করতে থাকবে। সেটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকর হবে। রাষ্ট্রীয় নীতির পরিবর্তন দরকার, চাহিদা যোগানকে চাঙা করতে পারে এইরকম পরিবেশ দরকার, এরকম নীতি দরকার। এই কথা আজকে জোরের সাথে খুব স্পষ্ট করে বলতে হবে। প্রশ্ন উঠে গেছে অনেক কিছু নিয়ে, কেন্দ্র রাজ্যের আর্থিক বন্টন নিয়ে প্রশ্ন উঠে গেছে। অর্থনীতি আঞ্চলিক অর্থনীতিতে পরিবর্তিত হয়েছে। যেখানে কিছুদিন আগেই ছিল গ্লোবাল ভ্যালু চেন, সেখানে কি করে এখন হঠাৎ করে এক ঝটকায় অঞ্চলে অর্থনীতিটা নেমে আসে? বাজার কোথায়? করা যাবে না। কিভাবে সম্ভব? সম্ভব একভাবেই, চাহিদা যোগান দুটোর ওপর জোরদার করে। এই প্যান্ডেমিক মোকাবিলা করতে গিয়ে দেখা যাচ্ছে অর্থনীতির কতগুলো পেছনে ফেলা প্রশ্ন, মনে হচ্ছিল যে প্রশ্নগুলো সহজ সমাধান হয়ে গেছে, পুঁজিবাদী বাজার করে দিয়েছে সমস্যার সমাধান, সেই সমস্যাগুলো আদৌ যে পেছনে ফেলে চাপা দিয়ে রাখা হয়েছিল, কাগজপত্র চাপা দিয়ে রাখা হয়েছিল, সেটা সামনে চলে এসেছে। ভিজিবিলাইজিং দ্য ইনভিজিবল ইকোনমি। অর্থনীতির পেছনের কথাগুলো সামনে এসেছে, বিতর্কটা সামনে এসেছে। বিতর্ক থাকুক, প্রতর্ক থাকুক, ডিসকাশন হোক, ডিবেট হোক, কিন্তু এই ডিবেট করতে দিতে হবে, এই আলোচনা সামনে আনতে হবে, পুরনো অভিজ্ঞতার নেতিবাচক দিক সামনে আনতে হবে, বাতিল করতে হবে যে নেতিবাচক দিকগুলো, এবং ইতিবাচক যে কথা, নতুন কথা বেরিয়ে আসছে তাকে গ্রহণ করতে হবে। এই উদারতা থাকবে যেই রাষ্ট্রের, সেই রাষ্ট্রই পারবে টিকে থাকতে, আর অন্য রাষ্ট্র অর্থনৈতিকভাবে ধ্বংসের মুখে পড়বে। ভারত কোথায় যাবে? ভারত তো একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। দেশ কোথায় যাবে ভবিষ্যতের দিনগুলোই সেটা বলতে পারবে। এই কথা বলে আপনাদের সাথে কিছু আলোচনা সুযোগ করে দিলেন আপনারা, আমরা আলোচনা করলাম। এবং কোভিড মোকাবিলা একটি মাল্টি ডাইমেনশনাল মোকাবিলা। এটাকে যে কারণে এর গবেষণার মধ্যে শুধু মেডিকেল স্বাস্থ্য থাকবে না, তার সাথে সবটা ওতপ্রোতভাবে যুক্ত থাকবে। এইরকমভাবেই এটা নিয়ে আলোচনা বা গবেষণা করা উচিত। এই কথা শুধু আমি বলছি এখানে সেজন্য নয়, এভাবেই কিন্তু যেখানে কোভিডের ওপর রিসার্চ হচ্ছে এইভাবেই গবেষণাটা হচ্ছে। আগামী দিনে এই গবেষণা আরও ওতপ্রোতভাবে যুক্ত হয়ে চালু হোক, এই আশা করব। তা না হলে মোকাবিলা করা যাবে না এত ভয়ঙ্কর বিপদের। আমরা এক মারাত্মক খাদের নিচে পড়ে গেছি। খাদ থেকে উঠতে গেলে অনেক মানুষের হাত ধরে উঠতে হবে। অর্থনীতিও সেই খাদে পড়ে গেছে, সেই খাদ থেকে আমাদের বেরোতেই হবে, এর কোনো আর বিকল্প নেই। খাদ থেকে ওঠা ছাড়া তো আর খাদে পড়ে গেলে বিকল্প থাকে না। যদি রাষ্ট্র বুঝতে না পারে, সবাই মিলে সেই কথাটা বোঝাতে হবে। কাজেই রাষ্ট্রীয় শক্তিকে
রাষ্ট্রের জনস্বার্থমূলক প্রকল্পগুলো আরও বেশি জোরদার করতে হবে এবং এভাবেই অর্থনীতিকে খাত থেকে তোলা সম্ভব হবে। এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ, নমস্কার।